ওয়াইজ আমরা সাজাইছি। এখন থার্ড টার্ম দেখা হবে, তারপরে তোমরা একটু ডিসটেন্স মেনটেন করে যার যার মতো ভালো করে দেখে নিবা চিনবা কিনা স্লাইডটা। লাকি স্লাইড না চিনলে ওইটা কিন্তু পুরো জিরো, ঠিক আছে? প্রফেট বোর্ডে মনে করো না যে আমরা খুব পর হয়ে যাব, এক্সট্রা না থাকবে, আমরা কিন্তু তাদের সামনে নিজেদের লেভেলটা খারাপ করবো না। কেউ তোমাদেরকে বলে দিবে না চিনলে যে এটা হচ্ছে এক্সপ্লেইন কেউ বলে দেবে না, ঠিক আছে? সো এইটা এই ব্যাপারে প্রথমে চিন্তা হবে, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে এমন কোনো ইম্পর্টেন্ট ছাড়া পয়েন্ট প্রথমে বলবা না যেটা শুনলে মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে হবে যে ওই স্লাইডের জন্যই স্পেসিফিক, ঠিক আছে? যেমন সবগুলোতে লিম্ফোসাইট থাকে, লিম্ফোয়েড সিস্টেমে যদি বলো লিম্ফোসাইট তাহলে বুঝলাম যে আছে, কিন্তু থাইমাসে কি থাকে? একটা স্পেসিফিক আছে, কি থাকে বলো তো? আমি পরে আবার প্রত্যেকটা স্লাইডের কাছে যে যে এক একটা স্লাইড নিয়ে আলোচনা করবো, তারপর আমি তোমাদের একটা বেসিক জিনিস বলতেছি যে থাইমাসে কি আছে যেটা অন্যগুলো দেয় না। সো আমরা এটাকে অবশ্যই হাইলাইট করবো যে আমার জানাতে হবে যে আমি এটা জানি, টিচারকে জানাতে হবে যে আমি এটা জানি। আচ্ছা, তো লিম্ফ নোডের মধ্যে কি আছে যেটাতে যেটা অন্যগুলো দেয়? সাবক্যাপসুলার সাইনাস, যেটা অন্যগুলাতে নাই। সবগুলা লিম্ফোসাইটের এগ্রিগেশন তো সবগুলাতে থাকবেই, ওটাও জানাতে, ওটাও বলতে হবে, ওটা যে জানো এটা জানাতে হবে। আচ্ছা, আর স্প্লিনে কি আছে এরকম ইম্পর্টেন্ট? অন্যগুলার ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা কোন জায়গায় থাকে। প্রত্যেকটা স্লাইড নিয়ে আমি কিছুক্ষণ ডিসকাস করবো, স্লাইড অনেক আমাদের দেখে চিনতেও হবে। তারপর হচ্ছে এই যে এগুলো বলবো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলবো একদম অর্গানাইজ করে গুছায়। আমি তোমাদের মনে এরকম একটা শীট দিয়েছিলাম না, এটাও যে কম একদম 100% ঠিক আছে তা না, এটা কি তোমাদের কাছে দিয়েছিলাম? আচ্ছা, তারপরও একটা মোটামুটি যে মিসিং হবে না একটা লেয়ার, একটা ইয়েতে কি কি আছে, যেমন এই যে ইসোফেগাস, মিউকোসা, তার মধ্যে কি কি লেয়ার আছে, প্রত্যেকটা জিনিস আলাদা করে দেওয়া আছে এখানে। যাই হোক, এটা আমি বলবো না যে এটাকে আইডিয়া হিসেবে ধরতে, তো এটা একটা বেসিক তোমার আমি বলে দেবো পড়ানোর সময় এক একটা টপিক ধরে ধরে আমি বলে দেবো। অর্গানাইজ করে লেখা ছিল, আমি তো অনেক বেঁচে দিছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এখন দেখো রিটেন নিয়ে কথা বলার ছিল না, এটা হচ্ছে সেকেন্ড টার্ম না, চলি ফার্স্ট টার্মে। হিস্টোলজি, স্টাডি অফ মাইক্রোস্কোপ। এখন এই যে ভাইবা বোর্ডে আমাদের মাইক্রোস্কোপ সেটিং 2 নাম্বার থাকে, আর আমরা ওখানে কেউ বসি, তোমরা আমাদের সামনে মাইক্রোস্কোপ সেট করবা, যদি কোনো একটা স্টেপ মিসিং হয় তাহলে নাম্বার কাটা যায়, ঠিক আছে? ওই যে তোমাদেরকে প্রথম ক্লাস এই PM 9 ব্যাচের সবাইকে আমি নিছি না? আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে মনে আছে কয়েকটা পয়েন্ট ধরে ধরে বলছিলাম, ওই জিনিসগুলো মাথায় রাখবা। আবার ভাবার সময় আবার বলে দিব, ওই যে ফিক্স করা, যে মাইক্রোস্কোপের মধ্যে স্লাইড ফিক্স করা, উল্টাপাল্টাভাবে ফিক্স করে করলে হবে না। আমরা দেখবো যে তোমরা কি করতেছো, প্রথমে কি করতেছো কিনা, ওই যে প্রত্যেকটা স্টেপ আমরা খেয়াল করবো। হ্যাঁ, ওইটা ভাবার জন্য আসে। আর রিটেনে কি স্টাডি অফ মাইক্রোস্কোপ থেকে তোমরা তো প্রফের কোশ্চেন ধরে ধরে করতেছো, ওরকম কোনো কোশ্চেন আসে কি? আসে না, তাহলে আমরা ডিসকাস করবো না। প্রিন্সিপাল অফ টিস্যু প্রিপারেশন অ্যান্ড স্টেইনিং, এটা কি রিটেনে আসে? আচ্ছা, তাহলে ভাইবা নিয়ে একটু বলি। হিমাটক্সিলিন আর ইওসিন, এটা কি, কোনটা কি ধরনের স্টেইন, এটা না পারলে এটা একটু লজ্জাজনক, ঠিক আছে? এটা কি, হিমাটক্সিলিনটা কি বেসিক স্টেইন, আর ইওসিনটা হচ্ছে অ্যাসিডিক স্টেইন, তাই না? আচ্ছা, তো আমরা খাতার মধ্যে কমলা, লাল এগুলা কেন ব্যবহার করি না? আমরা কিন্তু সবসময় বলছি যে জিস্ট একদম যে আমরা পিঙ্ক আর ব্লু এই দুইটা কালার পেন্সিল নিয়ে আমরা বসি কেন? এই যে ইওসিনের স্টেইনটা কি নেয়? পিঙ্ক স্টেইন নেয়, আর হচ্ছে নিউক্লিয়াসটা কি নেয়? ব্লু স্টেইন, ব্লু বা ব্ল্যাক স্টেইন নেয়, তাই না? এই জন্য তাহলে হিমাটক্সিলিন, ইওসিন, হিমাটক্সিলিন কি ধরনের ডাই, ইওসিন কি ধরনের ডাই, ওইটা কার প্রতি অ্যাফিনিটি থাকে? আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ, আরএনএ, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড, এর মধ্যে অ্যাসিড আছে, তাহলে ওইটা কি অ্যাফিনিটি থাকবে কার প্রতি? বেসিক ডাইয়ের প্রতি। এই জন্য এটা কি হয়, কালারটা কি কালার নেয়? ব্লু কালার নেয়, মানে হিমাটক্সিলিন স্টেইনটা এটা নেয়। এগুলা বেসিক জিনিস, এর বাইরে যে খুব বেশি ভাবে ধরবে স্টেইনিং নিয়ে তা হয় না সাধারণত। আচ্ছা, আমি তোমাদের পড়ানোর সময় তো অনেক কিছু পড়াইছি, স্টেইনিং এর পুরো স্টেপসটাই পড়াইছিলাম, মনে পড়ে কিনা? আচ্ছা, এরকম সাধারণত ধরে না সেল এন্ড সেল ডিভিশন, ঠিক আছে?
সেল অ্যান্ড সেল ডিভিশন, এটা তো পরীক্ষায় আসে, তাই না? আচ্ছা, লিপিড বাইলেয়ার যে সেলের যে ছবিটা আসে, অনেক সময় ড্রয়িং লেভেল আসতে পারে। রিটেনের কোশ্চেন দেখছো না, ওটা যেরকম সুন্দর আঁকতে গিয়ে অন্য কোশ্চেন যেন মিস না হয়, ঠিক আছে? কিন্তু স্ট্রাকচার যে লিপিড বাইলেয়ার, তারপর ইন্টিগ্রেটেড প্রোটিন, স্ট্রাকচারগুলো যেন থাকে, ঠিক আছে? তারপরে যদি তোমার পুরো কালার করতে না পারো, একটু জাস্ট দেখাই দিলা যে লিপিডটা এই কালার, বাকি পেন্সিল স্কেচ থাকলেও নাম্বার কিন্তু খুব একটা হেরফের হবে না, ঠিক আছে? তারপরে ছবি আঁকার ব্যাপারে যেটা টিপস, যেটা আমার মাথায় আসতেছে সেটা বলে দিচ্ছি। ছবিগুলা কখনোই এত বড় আঁকবা না যে একটা ছবি কালার করতে গিয়ে বা একটা ছবি ফিল আপ করতে গিয়ে তোমার একটা প্রশ্ন নষ্ট হয়ে যাবে। আমাদের চোখে কিন্তু সবই পড়ে। ধরো এরকম একটা বক্স করলাম, জাস্ট এটার মধ্যে যদি একটা ছবি আঁকো আর সব জিনিস যদি তুমি দেখাই দিতে পারো, তাহলে এটা তুমি নাম্বার পাবে না কেন? আর কেউ যদি এত বড় একটা ছবি আঁকে, একই জিনিস সব দেখাইলো, তাহলে আমি এটাতে কেন বেশি নাম্বার দিব? তুমি বেশি কষ্ট করছো বসে সেটাই, এটা তো না। আমার দরকার হলো যে আমি এখানে সব কিছু পাইছি কিনা, সেটা সাইজে ছোট ছবি আঁকবা, এত ছোট না যে আবার দেখা যায় না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের আঁকবা, কিন্তু খুব বড় না। অনেকে আছে পুরো খাতা জুড়ে আঁকে, যে একটা ছবি একদম তাকায় থাকবে, তাতে তোমাদের অন্য কোশ্চেন মিস হয়ে যাবে, এটা যেন না হয়, এটা সবসময় খেয়াল রাখবো। আমি খাতার মধ্যে প্রচুর খাতা পাইছি এরকম, একটা ছবি একদম চোখে পড়ার মতো সুন্দর হয়, ও অন্য ছবিগুলো অন্য কোশ্চেন আনসার করতে পারে না। সেল ডিভিশন, G1S G2 ফেসগুলো আছে না, এই ফেসগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, এই সেল ডিভিশন কিন্তু খাইবার সময় ধরে, রিটেনের সময়ও আসে। এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ডস ইন জেনারেল, খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। এপিথেলিয়াম কাকে বলে? আচ্ছা, তারপর হচ্ছে এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন। আর এটা আসলে 2 বছর পরের পরে কোনটা কিসের এপিথেলিয়াম, এটা না পারলে এটা একটু খারাপই। হ্যালো, আচ্ছা, কিসে ছিলাম? এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ডস ইন জেনারেল। আচ্ছা, দেখো এপিথেলিয়ামের যে ক্রাইটেরিয়াগুলো মনে আছে কি? এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স রুটিনে কি কি আসে তোমাদের? রিটেন কোশ্চেনটা থাকলে, কোশ্চেন ব্যাংক থাকলে ভালো হতো। ফিচার্স আসে, ফিচার্স অফ এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফিকেশন। আচ্ছা, ফিচার্স আসলে এখানে কি থাকে বেশি? সেল থাকে বেশি না ফাইবার থাকে বেশি? উল্টাপাল্টা করা যাবে না। কি থাকে বেশি এটার মধ্যে? সেলস বেশি থাকে। আর ফাইবার কোনটাতে বেশি থাকে? কানেকটিভ টিস্যু, তাই না? আচ্ছা, ভাস্কুলার এটা না, নো অ্যাবসেন্ট। এই জিনিসগুলো যে আছে না, এগুলো কিন্তু একদম পড়া লাগে না, কিছু জিনিস আছে, কিন্তু আমরা আবার খেয়াল করি যে এগুলো লিখছো কিনা। আর অনেক কিছু লিখবা, কোশ্চেন ব্যাংক। আচ্ছা, তাহলে হিস্টোলজি পোরশনটা একটু বার করে দেন। গ্ল্যান্ডস ইন জেনারেল। আচ্ছা, গ্ল্যান্ডসের মধ্যে, গ্ল্যান্ডসের ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু অনেক ভাবে থাকে, তাই না? অনেক ভাবে থাকে, এই অনুযায়ী ওই অনুযায়ী মোড অফ সিক্রেশন খেয়াল করে দেখো কোনটা চাইছে। আর যদি সব চায় তাহলে সবই দিতে হবে, একটু করে, ঠিক আছে? ছবিটা আঁকতে পারলে ভালো। আর এপিথেলিয়ামের ছবিটা তো একদম কি বলে, কলম বা পেন্সিলের আগায় থাকে। একটু যখন ছবিটা আঁকবা তখন কি করবা, এরকম খুব কালারিং না করতে পারলেও একটা এপিথেলিয়াম আঁকবা, তার সাথে সাথে একটু ছবিটা এঁকে দিলা, ঠিক আছে? এরকম। তারপরে এক্সাম্পল যেগুলো আছে না, এপিথেলিয়াম অনেকবার করে আসছে, কাভারিং এপিথেলিয়াম উইথ এক্সাম্পল। দেখছো, প্রত্যেকটা কিন্তু একটা এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন যদি এক্সাম্পল সহ পড়ো, দেখা যাবে যে ভাগ করে সব আসতেছে। তো খেয়াল করবা যে কাভারিং এপিথেলিয়াম আসছে কিনা, বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আসছে কিনা, বা সারফেস এপিথেলিয়াম আসছে কিনা। যেইটুকু আসবে শুধু সেইটুকুর আনসার করবা। যদি এক্সট্রা লেখো নাম্বার পাবা না, বরং বোকা মনে করবে, ঠিক আছে? নাম্বার পাবা না মানে নাম্বার দিবে, তোমার পোর্শনটাও যেহেতু আছে এর মধ্যে নাম্বার দিবে, কিন্তু বেশি তো দিবেই না। একটা খাতার মধ্যে একটা মানে সে কোশ্চেন পড়ে নাই বা কোশ্চেন বুঝে নাই, এরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এপিথেলিয়াম যখন পড়বা তখন প্রত্যেকটারই 2টা বা 3টা পয়েন্ট, এটা তোমাদের কিসে কাজে লাগবে? এভাবে যদি রিটেনে আসে, রিটেনে তো লাগবেই, অস্মিতে তো ইনভেরিয়েবলি 2টা স্লাইড তো থাকবেই, হ্যাঁ, অস্মিতে তো থাকবেই। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু খুব দ্রুত লিখতে হবে, ঠিক আছে? স্ট্র্যাটিফাইড আর সিম্পলের মধ্যে ডিফারেন্স কি আসলে?
মেইন ডিফারেন্সটা কি? স্ট্র্যাটিফাইড মাল্টি লেয়ার আর মাল্টি লেয়ার মানে সিঙ্গেল অনেকগুলো হচ্ছে লেয়ার ওয়ান থাকে। লেয়ার। আচ্ছা 3 to 5 লেয়ার থাকে বা অনেকগুলো লেয়ার থাকে আর ওগুলো হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারে থাকে তাই তো? আচ্ছা তাহলে দেখো এই যে এই ফিচারগুলোর মধ্যে 2টা বা 3টা ফিচার থাকে বড়জোর। আচ্ছা কমন ফিচার কি যেটা এপিথেলিয়াম থাকবে? কমন ফিচার পড়েছিলাম আমি আগে। বেসমেন্ট মেমব্রেন। এটা কিন্তু বাতাসে ভাসতে থাকে না, সব সময় একটা টান দাও মানে হ্যাঁ রেস্ট অন বেসমেন্ট মেমব্রেন। আচ্ছা তাহলে এটা কমন ক্রাইটেরিয়া। তারপরে একটা সিঙ্গেল লেয়ারে থাকবে, একটা মাল্টি লেয়ারে থাকবে। তারপরে কেউ যদি কিছুই না পড়ে এটা তো বলতে পারবে ধরো কিউবয়েডালে কি থাকে, সেলের হাইট আর ব্রেথ সমান থাকে আর সেল হাইটটা বেশি থাকে কলামনারে আর স্কোয়ামাসে কি থাকে ফ্ল্যাটেন থাকে আর ফ্ল্যাটেন নিউক্লিয়াসগুলো নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে ফ্ল্যাটেন হয় ফ্ল্যাটেন থাকে। এটা কিউবয়েডাল রাউন্ডে থাকে, ওটা কি থাকে ওভাল থাকে বা কলামনার শেপে থাকে। এই জিনিসগুলো আমি পড়াতেছি না, এই জিনিসগুলো আমি কেন বলতেছি যে লেখার সময় অস্তিতে বলো বা যে কোনো জায়গায় বলো বা রিটেনে এসে বললো তাতে এটা মানে পড়ার জন্য টাইম ওয়েস্ট করার দরকার নেই। আমরা লিখবই 3-4টা পয়েন্ট যেটা আমরা জানি, একদম জানি, তাই না, যে এটা বেসমেন্ট মেমোরিয়ার মধ্যে থাকে, এটা এরকম লিখতে এটা প্লাস অনেক কোশ্চেন তোমরা এভাবে ডিভিশন দেওয়ার সময় যে এটা তো আমি পারি বা এটা এভাবে লিখলেও আমি নাম্বার পাবো, সাথে একটা ছবি দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আচ্ছা এক্সপ্লেইন সিরিয়াল প্রেজেন্ট ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলো তো পড়ছো। তারপর টাইট জাংশন প্রেজেন্ট ইন দ্য ইউরিনারি ব্লাডার, টাইট জাংশন যে থাকে তাতে কি হয়, ইউরিনারি অ্যাবজর্পশন প্রিভেন্ট করে, তাই তো। আচ্ছা ইউরিনারি ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম তাহলে শুধু এই একটা দেখলে তো হবে না, টাইট জাংশন যে প্রেজেন্ট তাতে কি হয়, রিঅ্যাবজর্পশনটা হয় না। আর কি কি কারণে এই যে এটার সুবিধা হয়, এটা ট্রানজিশনাল এপিথেলিয়াম, এই কারণে উপরটা ডোম শেপ, এই ডোম শেপ সেলের মধ্যে একটা ভিতরে থাকে টাইট জাংশন, তাই। আচ্ছা এই যে শেপটা ডোম যে শেপটাও কিন্তু রেসপন্সিবল এই ইউরিনারি রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে। এরপরে তোমরা যদি আরো সময় থাকে বা নাম্বার বেশি থাকে সেই অনুযায়ী তোমরা আরো লিখে দিতে পারো যে ট্রানজিশনাল এপিথেলিয়ামের ক্রাইটেরিয়াগুলো কি। এটা ডিসটেনশন হইতে পারে, তাই না, এটা ডিসটেন্সিবিলিটি কেন, এটা কি কারণে ডিসটেনশন হইতে পারে, মিডল লেয়ারটা বড় থাকে আর কি থাকে 3 to 5 লেয়ার থাকে, তাই পলিহেড্রাল সেল থাকে মাঝখানের লেয়ারগুলোতে। আচ্ছা তাহলে দেখো এখানে লাং অ্যালভিওলাই এগুলো তোমরা পড়ছো এবং অনেকবার পড়ানো হয়েছে, এইগুলা নিয়ে ডিসকাস আমরা এখন না করি। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা, কালকেও তো কোনো না কোনো ব্যাচ নিব, আমি ওইগুলা সলভ করে দিব। হোয়াট ইজ গ্ল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার একটা বসলে একটা কমন কোশ্চেন। হোয়াট ইজ এপিথেলিয়াম আর হোয়াট ইজ গ্ল্যান্ড, এটা না বললেই নয়, ঠিক আছে। এখন এটা দেখা যায় যে এটা শুরুই হয় এটা দিয়ে হিস্টোলজি, ঠিক আছে, হোয়াট ইজ গ্ল্যান্ড। আচ্ছা এখন গ্ল্যান্ডের মধ্যে দেখা যাবে যে মেরোক্রাইন কোনটা, অ্যাপোক্রাইন কোনটা, হলোক্রাইন কোনটা, হ্যাঁ এগুলো তোমাদের জানা আছে। আমি ওই যে স্লাইড দেখাবো তো এই জন্য যেগুলো প্রবলেম মনে হবে ওগুলো বলবো, আদারওয়াইজ আমি শুধু কোশ্চেনগুলো বলে যাচ্ছি। আচ্ছা গ্ল্যান্ডুলার ক্লাসিফাই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম উইথ এক্সাম্পল, 4টা পড়ে ফেলবা একদম, ঠিক আছে, একদম 4টা পড়ে ফেলবা। গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে কি কি আছে, কি কি আছে, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। আচ্ছা এন্ডোক্রাইনের মধ্যে আবার কি আছে, আচ্ছা তাহলে গ্ল্যান্ড যেহেতু আসছি তাহলে যে কমন ভুলগুলা যেগুলো করো সেগুলাতে আমি যাব, নরমাল পড়াগুলোর মধ্যে আমি যাচ্ছি না। আচ্ছা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে একটা গ্ল্যান্ড বলো, প্যারোটিড গ্ল্যান্ড। আচ্ছা প্যারোটিড গ্ল্যান্ড ভালো বলছো, প্যারোটিড গ্ল্যান্ডের প্যারোটিড গ্ল্যান্ড তো এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেলগুলো কিরকম থাকে, সেরাস নাকি মিউকাস, নাকি সেরোমিউকাস, সেরাস যেটা সেটা কনফিডেন্টলি বলবা সেরাস, ঠিক আছে। প্যারোটিড পিওরলি সেরাস, এখানে কেউ মনে করবা না যে শুধু সেরাস লিখবো নাকি একটু দুই একটা লিখে দিই, তা না, তাহলে একবারে জিরো, এখানে কোনো মিউকাস সেল থাকে না। এখন সেরাস সেলের ক্রাইটেরিয়া পারতেই হবে, ঠিক আছে, সেরাস সেলের ক্রাইটেরিয়া পারতেই হবে। সেরাস সেল দেখতে কিরকম, এটা ছোট্ট সুন্দর একটা ছবি আছে, তাই না, ছবিটা সহ সুন্দর করে সেরাস সেলের ক্রাইটেরিয়া, সেরাস আর মিউকাসের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ম্যাক্সিমাম খাতা দেখছি সেরাসের সাথে অল্প একটু মিউকাসও না দিলে মনে হয় খাতার সৌন্দর্য থাকে না, সেক্ষেত্রে পুরো আমাদের জিরো দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর আঁকবাও প্রত্যেকটা সেল যেন সেরাস সেল, ঠিক আছে।
এখন কোনো কোনো মিউকাসের একই রকম সেল হবে, আছে ওরা একই রকম কি করবে। আচ্ছা, তাহলে প্যারোটিড হচ্ছে পিওরলি সেরাস, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল মিক্স। সাবম্যান্ডিবুলারটা প্রিডমিনেন্টলি সেরাস আর সাবলিঙ্গুয়ালটা প্রিডমিনেন্টলি মিউকাস। আচ্ছা, তাহলে এখানে সেরাস মিউকাস। হ্যাঁ, আচ্ছা, ক্লাসিফাই গ্ল্যান্ড উইথ এক্সাম্পল ইন ইচ কেসেস। আচ্ছা, এরকম পিওরলি সেরাস পিওরলি মিউকাস এগুলা দেখবা, সেরাস মিউকাসের পার্থক্য করবা। গ্ল্যান্ড থেকে যে খুব একটা ধরে তা না। আর কি থাকতে পারে গ্ল্যান্ডে বলো তো? এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, তাই না? গ্ল্যান্ডের মধ্যে আছে আর অনেক কিছু। সিক্রেশন তো হিস্টোলজিতে ওরকম ভাবে আসে না। আসে কি হিস্টোলজি কি দিতাম? মোড অফ সিক্রেশন বলতে গেলে পুরো সিক্রেশন বের হয় কিনা এক লাইনে যেটা তোমরা পড়ছো ওইটা বাংলা ভাষায় বললেও হবে, ঠিক আছে? যে শুধু সিক্রেশনটা আসে, তাই না? তারপর হচ্ছে পুরা কি আছে ল্যাকটেটিং মেমারি গ্ল্যান্ড, এটা কি করে? অ্যাপোক্রাইন। তাহলে এপিক্যাল মোশনটা যেটা এক লাইনে ডেফিনেট করছো ওটা বললেই হবে। মোড অফ সিক্রেশন বলতে ভাইবা বোর্ডে এত লেন্দি কোনো প্রশ্ন ধরা হয় না। আচ্ছা, গবলেট সেল কেন লার্জ ইন্টেস্টাইনে থাকে? এটাও খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, কি হইতো গবলেট সেল লার্জ ইন্টেস্টাইনে না থাকলে? মিউকাস হইতো না, স্টুডেন্ট পাস করতে পারতো? পাস করতে পারতো না ওভাবে। আচ্ছা, গবলেট সেলের ক্রাইটেরিয়াটা একটু করবা। গবলেট সেল দেখতে কি রকম? গবলেট সেলটা আকার। আচ্ছা, ইউনিকুলার, এটা কি সেল? গবলেট সেলটা কি রকম বলো? ইউনিসেলুলার সেলের মধ্যে কিন্তু একটাই উদাহরণ আর পাইছো তোমরা কোথাও? গবলেট সেল। সো এটা না পারলে আবার একটু খারাপ, যেহেতু এটা ইউনিক একদম, এটা না পারলে খারাপ। আচ্ছা, তাহলে গেল গ্ল্যান্ড। কানেকটিভ টিস্যু খুবই খুবই ইম্পর্টেন্ট আর সাবজেক্ট খুব পছন্দের। ফাইব্রোব্লাস্ট ফাংশন। ফাইব্রোব্লাস্ট আসলে কি করে? helps in wound and turning to fibrocyte. কি করে? wound healing এ হেল্প করে। যে কোনো ব্লাস্ট সেল কি করে? ম্যাট্রিক্স তৈরি করে, তাই না? তৈরি করে। Synthesize ব্লাস্টের matrix. ফাংশন কি? bones bone cell formation formation bones bone matrix synthesize the bone cell ব্লাস্ট সেল কি করে? ম্যাট্রিক্স আচ্ছা, তাহলে এই ব্লাস্ট, অস্টিওব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট এগুলা পড়ে দিবা। তারপর হচ্ছে ক্লাসিফাই কানেকটিভ টিস্যু প্রপার, এটাও খেয়াল করবা যে কোন ক্লাসিফিকেশনটা চাচ্ছে। কানেকটিভ টিস্যু সেল, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স। কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট কি? সোজা একটা প্রশ্ন ধরা হয়, এর মধ্যে বলতে পারে না কি কি আছে কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট। এক কথায় বলো, কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট যদি জিজ্ঞেস করি তাহলে কি বলবো? সেল আর ম্যাট্রিক্স আর ফাইবার। বাস, সেল, ম্যাট্রিক্স, ফাইবার। ম্যাট্রিক্সের মধ্যে কি আছে? ফাইবার এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স। তারপরে আমরা আসি কি কি ফাইবার আছে, সেলের মধ্যে কি কি আছে, এগুলো তো বলবাই। সেলের মধ্যে কি কি আছে, কোনটা ফিক্স সেল, কোনটা ট্রানজিয়েন্ট সেল, তারপর ফাইবারের মধ্যে কি কি আছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা ওগুলো তো প্রত্যেকটার ভিতরে পড়বই, তাই না? কি কি ফাইবার আছে? কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, কোনটাতে বেশি থাকে? তারপরে কোলাজেন ফাইবার বেশি থাকে, তো কোলাজেন ফাইবার, তাই না? রেটিকুলার ফাইবার কোনগুলোতে বেশি থাকে, কেন থাকে, এই জিনিসগুলা। বেসমেন্ট মেমব্রেন আছে, লাইট মাইক্রোস্কোপ লুজ কানেকটিভ টিস্যু। আচ্ছা, এই যে জিনিসগুলা ড্রয়িং লেভেল লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ লুজ কানেকটিভ টিস্যু, ড্রয়িং লেভেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লুজ কানেকটিভ টিস্যু, এগুলো যদি রিটেনে আসে সেক্ষেত্রে তো স্লাইড দেখলে তোমাদের সুবিধা। স্লাইড দেখে ছবি আঁকা যায় না কিন্তু, তাই না? ছবি কিন্তু আঁকা যায় না। ছবি ওই যে মুখস্থ ছবি তোমরা শিখে গেছো না, ওইটাই আঁকতে হবে। সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যখন লুজ কানেকটিভ টিস্যু যখন আঁকবা, কানেকটিভ টিস্যু মানেই তো সেল, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স। সো এরকম কালার টালার দিয়ে কিছু একটা আগে দিয়ে আসলেই হবে না, আমাকে খেয়াল করতে হবে যে এখানে আমি সেল আঁকছে কিনা। ফাইব্রোব্লাস্ট, মেইনলি ফাইব্রোব্লাস্ট একটা আঁকলাম, এডিপোজ সেল একটা দুটো দিয়ে দিলাম, ফ্যাট সেল একটা দিয়ে দিলাম, কিন্তু ফাইব্রোব্লাস্ট আঁকলাম কিনা, সেলের ঝামেলা শেষ। ফাইবারের মধ্যে কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার। রেটিকুলার ফাইবারটা তো স্টেইন নেয় না হিমাটোক্সিস, সো আমরা রেটিকুলার ফাইবারের মার্কিং করব না, ঠিক আছে? ওই মার্কিং করলেই বোঝা যাবে তুমি জানোই না যে রেটিকুলার ফাইবার আমাদের কমন স্টেইনগুলো নিচ্ছে না।
তোমরা যে কোনো হিস্টোলজি বইতেও দেখবা যে কোলাজেন ফাইবার এরকম বান্ডেল বান্ডেল করে দিয়ে রাখছে, এরকম বান্ডেল বান্ডেল কোলাজেন ফাইবার দিয়ে রাখছে আর ইলাস্টিক ফাইবার দিছে, কিন্তু রেটিকুলার ফাইবার কিন্তু দেয় না। আচ্ছা, তো এইভাবে আঁকবা। তো এই জিনিসগুলো এগুলো হচ্ছে টিপস, যে আমি এই জিনিসটা খেয়াল রাখবো, বাকিগুলো তোমরা আঁকবাই, ওটা তো আর অন্য কেউ একে প্র্যাকটিস করে দিবে না। আচ্ছা, তারপরে দেখো বোনস। বোনস তো সবাই পড়ে আসো। আর্টারি সাপ্লাই অফ দ্য গ্রোয়িং লং বোন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সব ইম্পর্টেন্ট, এখানে পুরাটা পড়ে আসলে তোমাদের তার বাইরে থেকেও তো প্রতি বছরই কিছু নতুন আসে না, ওগুলো তোমরা রেসিডুয়াল নলেজ থেকে পড়বা, পুরো বই তো পড়ছো, কিন্তু এই জিনিসগুলো মানে হচ্ছে আউট প্রশ্নের মতো, এগুলো থেকে মিসিং হলে অসুবিধা। ঠিক আছে, আচ্ছা আমরা বরং আবার একটু পরে বসবো, স্লাইডগুলো দেখে আবার আসি, নাকি একটা টার্ম শেষ করে নেব? একটা টার্ম শেষ করে নিই। আচ্ছা, থার্ড টার্মটা স্লাইড দিয়েছিলাম, থার্ড টার্ম শেষ করলে ভালো তো, অসুবিধা নেই। এখানে কি আছে? মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু। আচ্ছা, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যেই বোনস আর কার্টিলেজ। কার্টিলেজ তো খুব সহজভাবে ওই যে উদাহরণগুলো আছে না, আমরা 3E বলতেই থাকি, কিন্তু আর তোমরা মনে রাখতে পারো না, আর মাসে না মনে, এগুলো আচ্ছা, ঠিক আছে।